দেখুন, 2023 সালের 26শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন রীতিমতো ঘটা করে অনুষ্ঠান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় বাংলায় হাতেখড়ি হয়েছিল সিবি আনন্দ বোসের। তারপর আদিগঙ্গা দিয়ে বহু গ্যালন জল বয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আনন্দ বোসের সম্পর্ক এমন তলানিতে ঠেকেছিল যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে পণ করেছিলেন যতদিন আনন্দ বোস রাজভবনে থাকবেন তিনি রাজভবনে প্রবেশই করবেন না, প্রয়োজন হলে রাস্তায় দেখা করবেন। কিন্তু তারপর আবার কি জানি কি হইল, সেই তিক্ততম সম্পর্ক একেবারে স্বাভাবিক সৌজন্যে পরিবর্তিত হয়েছিল। আর এখন ভোটের মুখে রাতারাতি রাজভবনের বাসিন্দা বদল। বোস বিদায়ের পর রবি উদয় হলো বঙ্গের ভাগ্যাকাশে। অনেকে রসিকতা করে বলছেন যে আগের রাজ্যপাল ছিলেন হাতে খড়ি রাজ্যপাল, আর এই নতুন রাজ্যপাল নাকি হয়ে উঠতে পারেন একেবারে হাতে ছড়ি রাজ্যপাল। অন্তত দেশের এই রাজ্যের শাসক দলের আশঙ্কা সেটাই। এদিকে আনন্দ বোস যতই নিজে বলুন যথেষ্ট সময় তিনি এই পশ্চিমবঙ্গে থেকেছেন, তথ্য বলছে মাত্র 3 বছর 3 মাসের মাথায় তাকে এ রাজ্য থেকে সরানো হলো, এবং কতটা দ্রুত, কতটা কোট আনকোট বিনা নোটিসে। আজ দেশের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে যার দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল, রাজ্যপালের অফিসের সহকর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছিলেন। এই রকম একটা সময় আনন্দ বোসকে দিল্লিতে ডেকে পাঠানো হলো, অতঃপর ইস্তফা, এবং সঙ্গে সঙ্গে স্থায়ী রাজ্যপাল হিসেবে রবীন্দ্রনারায়ণ রবিকে নিযুক্ত করা হলো। আজ আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে একটাই প্রশ্ন, এই রাতারাতি রাজ্যপাল বদলে তৃণমূলের আশঙ্কিত হওয়ার সত্যি কতটা কারণ আছে? দেখুন সুমনদা, আমি দুদিক থেকে আলোচনাটাকে রাখতে চাইছি। একটা হলো আপনার আলোচনাটাকে টেনে নিয়ে যে রাজ্যপালকে আমি অ আ ক খ শিখিয়েছিলাম সে আমার বাধ্য রাজ্যপাল, আর যে রাজ্যপাল আসবেন তিনি তো এখনও অ আ ক খ শেখেননি। শেখাতে গেলে আমার সময় লাগবে, বুঝতে লাগবে। ফলে এই শেখানোর আগেই যদি আমাকে আবার উল্টো শিখিয়ে দেয়, ফলে সেই ভয়টা কিন্তু অবশ্যই রাজ্য সরকার বা রাজ্যের শাসক দলের আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে এই মানুষটা যে দুদে পুলিশ অফিসার, সেই পুলিশ অফিসার যদি রাজভবনে বসেন তাহলে পশ্চিমবাংলায় তো শাসন করে মূলত আইএস আইপিএসরা। ফলে আইএস আইপিএসদের দলীয়করণ যে লেভেলে হয়, যারই ফলশ্রুতিতে আপনি দেখলেন সম্প্রতি একের পর এক আইএস আইপিএস অফিসার নির্বাচনে লড়াই করছে তৃণমূলের পতাকায়, এবং সম্প্রতি একজন সাংসদও হয়ে গেলেন রাজীব কুমার। ফলে এই আইএস আইপিএসের দলীয়করণে বাধা হয়ে দাঁড়াবেন না তো রবি। ফলে যে দুদে আইপিএস অফিসার এবং নিরাপত্তা বিশেষজ্ঞ, তিনি কিন্তু বুঝতে পারবেন যে কোন আইপিএস কিভাবে চলছে, সেই প্রেক্ষিতে লাগাম কখনো কখনো পড়াবেন না তো। এই অবশ্য আইএএস অফিসারই ছিলেন একদম। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে দেখুন সুমনদা, আমরা জানি যে এই অল্প সময়ের মধ্যেই সেন্ট্রাল ফোর্স আসবে, এবং কিছু কিছু জায়গায় সেন্ট্রাল ফোর্স নেমেও গেছে, রুট মার্চ হয়েছে। কিন্তু এই রুট মার্চটা করা তো নিয়ম মাফিক হয়। এদেরকে যদি সত্যি রুট মার্চের বাইরে গিয়ে কিছু করায়, অর্থাৎ আমরা জানি যে সেন্ট্রাল ফোর্স কিভাবে ব্যয় হয়, কিভাবে ঘোরে, কিভাবে হাজারদুয়ারি দেখে, যদি সত্যি বুথ দেখে, যদি সত্যি বোমাগুলি উদ্ধার করার কাজে রাজ্যপালের একটা ভূমিকা থাকে, তাহলে সেই রাজ্যপাল তো আমার পছন্দ হবে না, আমার ভয়ের কারণ হয়ে দিতে পারে। ফলে সেন্ট্রাল ফোর্সের আসার সাথে এই রাজ্যপালের সম্পর্ক আছে কি না সেটা দেখার। আরও কয়েকটা পয়েন্টের আগে বুঝে নিই যে বর্তমান যিনি ছিলেন আনন্দ বোস, তিনি থাকলে আমার কি কি সুবিধে হতো। যে মানুষটাকে আমি ক খ শিখিয়ে ফেলেছি সে আমার ধারাবাহিকতা চলবে, এবং যাকে আমি অলরেডি ফ্রেম করতে পেরেছি নারী নির্যাতনের মামলা দিয়ে, যে লোকটির বিরুদ্ধে দিল্লিতে একবার, তারপরে আরেকবার রাজভবনের কর্মীকে দিয়ে অভিযুক্ত করতে পেরেছি, সেই লোকটাকে আমি ওঠাতাম উঠতো, বসাতাম বসতো। সেই কারণেই একের পর এক উপাচার্য নিয়োগের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন উনি সেটা শুধুমাত্র পালন করেছেন, যদিও একসময় ভিন্ন পথে চলেছিলেন। আবার এই আনন্দ বোসকে যদি রাখতে পারতাম, আপনার মনে থাকতে পারে 2024 সালের লোকসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নারী নির্যাতনের অভিযোগ রাজভবনের বিরুদ্ধে এনে বলতে লাগলেন
এই বিজেপি মানেই হলো নারী নির্যাতনকারী দল, এই তাদের প্রতিনিধি ছবি দেখুন, আমি রাজভবনে যাব না। এই রাজ্যপালকে এই নির্বাচনের মানে প্রচার পর্বেও আবার ফ্রেম করতেন না, তার গ্যারেন্টি কোথায়? আবার এই রাজ্যপালকে পুরনো কাসুন্দি সামনে এনে আবার নতুন করে বিজেপি কতটা নারী বিদ্বেষী এবং সেটা আনন্দ বোসকে সামনে রেখে আবার নতুন করে গান গাইতেন না, তার নিশ্চয়তা কোথায়? ফলে আনন্দ বোস চলে যাওয়াটা কিন্তু তৃণমূলের কাছে অত্যন্ত অত্যন্ত আমি মনে করি রাজনৈতিক লস। আর নতুন রাজ্যপাল আনপ্রেডিক্টেবল, এবং এই সাথে এসআইআর নিয়ে যে আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, যে শেষ পর্যন্ত এসআইআরের যদি ভেরিফিকেশনে দেরি হয়, নির্বাচনটা যদি সত্যিই দেরি হয়, আমি মনে করি এখনও আমার যতটুকু দিল্লির সাথে কমিউনিকেশন হয় তাতে নির্বাচন সময় মতনই হবে। যদি হয়, যদি রাষ্ট্রপতি হয়, মানে রাষ্ট্রপতি শাসন এখানে জারি করতে হয়, তাহলে শেষ পর্যন্ত দুদে আইপিএস অফিসার এই রবি একটা কাটা হয়ে উঠবে না তো? সেই আশঙ্কাটা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ফলে একটা নন ব্যক্তি, ফ্রেম ব্যক্তি, কম্প্রোমাইজ ব্যক্তি রাজভবনে যেভাবে কাজ করেছেন, তাকে নিয়ে তৃণমূল কংগ্রেস যতটা স্বস্তি বোধ করছিলেন, যার জন্যই কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লোক, যিনি একসময় বলেছিলেন রাজভবনে আমি যাব না, সেই মানুষটি কালকে দেখলাম কার্যত বলা যায় যে মানে রাজ্যপালের, বিদায়ী রাজ্যপালের পক্ষ নিয়ে কথা বলছেন, চলে যাওয়ার জন্য হাউতাশ করছেন, চোখের জল ফেলছেন। আর নতুন যে ব্যক্তিটি আসছে দুদে আইপিএস অফিসার, পুরো ব্যবস্থাটা ঘেঁটে দিবেন না তো? সেই ভাবনা থেকেই কিন্তু আমার মনে হয় আশঙ্কা একটা রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।